ছাদ বাগানে ছোট্ট ছোট টবেই হবে প্রচুর লঙ্কা। হ্যাঁ বন্ধুরা, ছাদ বাগানে ছোট ছোট টবে প্রচুর লঙ্কা পাওয়ার জন্য ঠিক কী করবেন, ঠিক কী পদ্ধতি অবলম্বন করলে আপনার গাছটিও ভরে উঠবে অনেক অনেক লঙ্কায়। দেখুন, আমার এই যে গাছটাতে প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে, আমি এখান থেকে অনেক লঙ্কা এর আগে তুলেও নিয়েছি, আর এখন দেখুন আবারও কত হয়েছে। তো এই যে লঙ্কাগুলো আমি লাল লঙ্কা করার জন্যই রেখেছি, কারণ এই যে লাল হলে লঙ্কাগুলো কিন্তু দেখতে কি দারুণ লাগছে। দেখুন, কাঁচা সবুজ লঙ্কার থেকে লাল লঙ্কাগুলো যেন আরও বেশি মনোরম। হ্যাঁ বন্ধুরা, এই জন্যই আমি রেখেছিলাম যে লঙ্কাগুলি পাকলে আমি দেখব কি দারুণ লাগছে। তো আপনারাও এরকম লঙ্কা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু মশলাদানির কৌটো থেকে একটি লঙ্কার বীজ ফেলেছিলাম, আর তা থেকেই দেখুন হয়ে গেছে সুন্দর একটি লঙ্কার গাছ। এখান থেকে অনেক লঙ্কা এর আগে তুলে নিয়েছি, আর এই লঙ্কা গাছে খাবার হিসেবে আমি দেই এই যে বাড়ির যে ভাতের মাড়, সবজির খোসা, ফলের খোসা, এইগুলোই, শুধুমাত্র এইগুলো দিয়েই কিন্তু আমি প্রচুর পরিমাণে শাকসবজি বা ফলের গাছ সব কিছুই করে নিই। দেখুন, ওই যে ভাতের মাড়টা শক্ত হয়ে গেছে, আর এখানে দেখুন ভাতের মানে যেই সব জিনিস পচে যাবে, দেখেছেন চায়ের পাতাও রয়েছে এর মাঝে, সব কিছুই আমি প্রতিদিনের জিনিস এই বালতিটার মধ্যে ফেলে রাখি, এবং এটাই একটু একটু করে আমার গাছগুলোতে দিয়ে দিই। এর আগে এটা আমি আরও অনেক গাছে দিয়ে দিয়েছি, এখন এসেছি এই লঙ্কা গাছটায় দিতে। তার আগে দেখুন আপনাদের একটা কথা বলি, এই যে দেখুন প্রায় 2-4 দিন ছাড়াই এর ঘাসগুলো আমি উপড়ে ফেলে দিই, অথচ দেখুন বর্ষার জন্য প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। যদি লঙ্কা গাছের গোড়াটা ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু ঘাস হয়েই যায়, আর যদি এই যে আনাজের খোসা টোসা দিয়ে যদি এই গোড়াটা ভর্তি করে রেখে দিই তখন কিন্তু আর এরকম ঘাসগুলো বেরোয় না। তাই আমি এই যে আনাজের খোসা বা ওই যে ভাতের মাঠটা দেবো, তখন কিন্তু ঘাসগুলো কিন্তু আর হবে না, আর ঘাসগুলোকে আমাকে আগে ছিঁড়ে নিতে হবে, না হলে এই যে মাটিটায় যা খাবার থাকবে সবই তো ওই ঘাসগুলোই খেয়ে নেবে। তোমার লঙ্কা গাছটি আর কী পুষ্টি পাবে। ছাদ বাগানে এরকম সুন্দর গাছ আপনারাও একটু আধটু করে নিতে পারেন। হ্যাঁ, ছাদ বাগানে এরকম একটা আধটা গাছ কিন্তু লাগিয়ে রাখা সত্যিই ভালো। তাই আপনাদের বলবো, আপনারাও এরকম ছাদ বাগানে 2-1টা গাছ অবশ্যই লাগান। দেখুন, এই যে ভাতের মাড়টা দিলাম, তার সঙ্গে দেখুন ভাতও রয়েছে কিছু, আর আলুর খোসা। হ্যাঁ, পরিবারের যে রান্না হয় তার যত রকমের সবজির খোসা সেগুলো আপনি কিন্তু এভাবেই গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। আর মাছের জল, মাছের আঁশ, সেগুলোও ব্যবহার করতে পারেন। তবে মাছের জিনিসগুলো মাটির নিচে, মানে টবটা থেকে মাটি অল্প একটু তুলে তার নিচে দিয়ে মাটিটা আবার চাপা দিয়ে দেওয়াই ভালো। আমি দেখুন এখানে এই যে পচিয়ে রাখছি সবজি খোসা, তরল সার, এই দেখুন কলার খোসা, এই যে কলার খোসাগুলো এভাবে জলের মধ্যে দিয়ে দিই। আর পেঁয়াজগুলোও দেখুন, টমেটো, পেঁয়াজ, যা কিছু আনাজের খোসা বেশি হয় যেগুলো একটু পচে যায়, বাড়িতে খেতে পারি না, সব জিনিস কিন্তু আমি এরকমভাবে একটি পাত্রের মধ্যে ফেলে রাখি। আর তা থেকে এই যে জলটা, এই জলটাই এই গাছের গোড়ায় দিই, এতেই কিন্তু হয় সুন্দর সুন্দর জিনিস। তো আপনাদের বলবো আপনারাও এইভাবেই এই পদ্ধতিটি অবলম্বন করে দেখতে পারেন, খুব সহজ পদ্ধতি, কোনো ঝামেলা নেই। আপনার বাড়ির ফলের খোসা, সবজির খোসা সব এনে একটা পাত্রের মধ্যে ফেলে দিন, ওই পাত্রে অল্প করে জল দিয়ে রাখুন, ব্যাস, তাহলেই হবে। তো আপনারাও কি চান আপনাদের ছাদ বাগানে এরকম সুন্দর সুন্দর লঙ্কা হোক? দেখুন এইদিকে গাছটি, এই গাছটিতেও খুব লঙ্কা হয়েছিল, কিন্তু কয়েকদিন রোদ হওয়ার কারণে আমি জল দিতে আসতে পারিনি, ব্যাস গাছটি একটু ঝিমিয়ে গিয়েছিলো, তাই জন্য দেখুন পাতাগুলো একটু শুকনো হয়ে গিয়েছে। আবার যা বৃষ্টিটা হচ্ছে গাছটি কিন্তু আপনা হতেই বেঁচে উঠেছে। তাই গাছগুলোই কিন্তু প্রচুর লঙ্কা ভর্তি। আপনারাও এরকম অবশ্যই কিছু গাছ করে নিতে পারেন, আর শুধুমাত্র হ্যাঁ এই সবজির খোসা বা ফলের খোসা ব্যবহার করে। এই যে দেখুন, এই যে ফল খেয়ে এই যে খোসাগুলো, এগুলো কিন্তু আমি কখনো ফেলে দিই না, এদিক সেদিকে সত্যিই ফেলি না, আমি এরকম একটি পাত্রের মধ্যে রেখে দিই, আর পরে ওটাকে নিয়ে গিয়ে আমি সেই গামলার মধ্যে ছাদ বাগানে ফেলে দিই, বা ডাইরেক্ট কোনো গাছের টবে দিয়ে দিই। যত বাড়ির জিনিস যেগুলো পচনশীল সব কিছুই কিন্তু আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ আসি, টাটা।